দিল্লির কর্পোরেট দুনিয়ায় যদি কোনো একটি নাম সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করে থাকে তাহলে সেটি ছিল রাঠোর কর্পোরেশন। এই সংস্থা শুধুমাত্র একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল না, বরং এমন এক অপরাজেয় সাম্রাজ্য যার প্রভাব দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিল। এই বিশাল সাম্রাজ্যের ভিত্তি গড়ে তুলেছিলেন আদিত্য রাঠোর, এমন এক ব্যক্তি যিনি খুব কম কথা বলতেন, কিন্তু তার প্রতিটি সিদ্ধান্ত কোটি কোটি টাকার বাজারকে এক নিমেষে বদলে দিতে পারত। আদিত্য রাঠোর তার অটল সততা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং শান্ত স্বভাবের জন্য সকলের কাছে পরিচিত ছিলেন। কোম্পানির প্রতিটি কর্মচারী তাকে গভীর সম্মান করত এবং প্রতিটি প্রতিযোগী ব্যবসায়ী তাকে ভয়ের চোখে দেখত। তার পাশে সবসময় একজন মানুষ ছায়ার মতো দাঁড়িয়ে থাকতেন, রোহিত সেন। রোহিত শুধু তার ম্যানেজার ছিলেন না, বরং তার সবচেয়ে বিশ্বস্ত সহচর ছিলেন। আদিত্যের প্রতিটি গোপন কথা, প্রতিটি কৌশল এবং প্রতিটি দুর্বলতা যদি কেউ জানতেন, তবে তিনিই ছিলেন রোহিত। সেই সকালে অফিসের পরিবেশটা একটু আলাদা রকমের ছিল। আদিত্য নিজের কেবিনে জানালার ধারে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন, যেন কোনো গভীর চিন্তায় তলিয়ে গিয়েছেন। ঠিক তখনই দরজা খুলে গেল এবং রোহিত ভেতরে প্রবেশ করলেন। স্যার, সবকিছু প্রস্তুত আছে, রোহিত নিচু স্বরে জানালেন। আদিত্য তার দিকে না তাকিয়েই প্রশ্ন করলেন, মিটিংয়ের ব্যবস্থা কি হয়েছে? স্যার, আমি নিজে ফোন করে মিটিং নিশ্চিত করে দিয়েছি, সবাই প্রস্তুত, রোহিত উত্তর দিলেন। আদিত্য মাথা নেড়ে সম্মতি জানালেন, কিন্তু রোহিত সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার মুখে হালকা উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল। কিছু বলতে চাও? আদিত্য তার দিকে ঘুরে জিজ্ঞাসা করলেন। রোহিত দীর্ঘশ্বাস ফেললেন। স্যার, আমার ভালো লাগছে না। আজকাল বাজারে অনেক রকম গুজব ছড়াচ্ছে। আপনার বিরুদ্ধে কিছু লোক ষড়যন্ত্র করছে। আপনি একা যাবেন না, অনুগ্রহ করে সিকিউরিটি টিমকে সঙ্গে নিন। আদিত্য হালকা হেসে বললেন, রোহিত, তুমি সবসময় প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করো। আমি ঠিক আছি। কিন্তু স্যার, রোহিত আরও কিছু বলতে চাইলেন। আদিত্য তাকে মাঝপথে থামিয়ে দিলেন। আজকের মিটিং অত্যন্ত জরুরি এবং আমি একাই যেতে চাই। আমি কোথায় যাচ্ছি তা যেন কেউ জানতে না পারে। তুমি কোম্পানির দায়িত্ব সামলাও, বোর্ড মিটিংয়ের সব প্রস্তুতি পুরোপুরি রাখো। রোহিত বাধ্য হয়ে চুপ করে গেলেন। তার মনে কেবল একটা খারাপ অনুভূতি জেগে উঠছিল, কিন্তু আদিত্যের সিদ্ধান্ত পরিবর্তন করা কখনো সহজ ছিল না। কয়েক মিনিট পরেই আদিত্য নিজের কালো বিলাসবহুল গাড়িতে উঠে বসলেন এবং অফিস থেকে বেরিয়ে গেলেন। অন্যদিকে শহরের এক নির্জন কোণে একটা বন্ধ ঘরে ফোনে নিচু স্বরে কথোপকথন চলছিল। কাজ হয়ে গেছে, একটা ভারী গলা শোনা গেল। জি স্যার, একটি মেয়ে উত্তর দিল। আপনি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই হয়েছে। তিনি একা গাড়িতে বেরিয়ে পড়েছেন। ফোনের অন্য প্রান্তে বসেছিলেন কার্তিক রাঠোর, আদিত্যের ছোট ভাই। কার্তিকের চোখে এক অদ্ভুত উত্তেজনা জ্বলছিল, যেন তিনি কোনো বড় খেলার অপেক্ষায় রয়েছেন। খুব ভালো, কার্তিক নিচু স্বরে হেসে বললেন। আমরা অনেক বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। মেয়েটি জিজ্ঞাসা করল, এখন কি করতে হবে? কার্তিক ঠান্ডা গলায় বললেন, এখন শুধু একটা বোতাম টিপতে হবে আর সবকিছু শেষ হয়ে যাবে। তিনি ফোন কেটে দিলেন এবং সামনে রাখা রিমোটের দিকে তাকিয়ে রইলেন। এই পুরো সাম্রাজ্যটা সবসময় আমারই হওয়া উচিত ছিল, কার্তিক নিজের মনে বিড়বিড় করে বললেন। বাবা সবকিছু ওই আদিত্যের নামে লিখে দিলেন শুধু এই কারণে যে সে বড় ছেলে, দায়িত্বশীল, কিন্তু আমার রক্তও তো একই। ওদিকে দিল্লির হাইওয়েতে আদিত্যের গাড়ি দ্রুত গতিতে ছুটে চলছিল। রাস্তা প্রায় ফাঁকা ছিল। আদিত্য পুরোপুরি শান্ত ছিলেন। তার মনে সামান্যতম ধারণাও ছিল না যে তার সঙ্গে কি ঘটতে চলেছে। হঠাৎ একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হল। গাড়িটা শূন্যে লাফিয়ে উঠল এবং বিশাল আগুনের গোলায় পরিণত হয়ে গেল। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ল। মানুষজন ভয়ে দূরে ছুটতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যে সেখানে তীব্র হইচই পড়ে গেল। কিছুক্ষণ পরেই নিউজ চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ শুরু হয়ে গেল। রাঠোর কর্পোরেশনের মালিক আদিত্য রাঠোরের গাড়িতে হাইওয়েতে ভয়ঙ্কর বিস্ফোরণ। প্রাথমিক তথ্য অনুসারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এই খবর আগুনের মতো পুরো দেশে ছড়িয়ে পড়ল। কোম্পানির শেয়ার দ্রুত নামতে শুরু করল। সর্বত্র শুধু একটি নামই উচ্চারিত হচ্ছিল, আদিত্য রাঠোর। ওদিকে কার্তিক রাঠোর নিজের অফিসে বসে টেলিভিশনে এই খবর দেখছিলেন। তার মুখে ধীরে ধীরে একটা ঠান্ডা হাসি ছড়িয়ে পড়ল। খেলা শেষ, তিনি নিচু স্বরে বললেন। এখন এই পুরো সাম্রাজ্য আমার। কিন্তু কেউ জানত না যে এই কাহিনী আসলে তখনও শুরুই হয়েছে, কারণ যে ব্যক্তিকে সবাই মৃত ভেবে নিয়েছিল তিনি তখনও কোথাও জীবিত ছিলেন। আদিত্য রাঠোরের মৃত্যুর খবরে পুরো দেশ কেঁপে উঠেছিল। প্রতিটি নিউজ চ্যানেলে শুধু একটাই আলোচনা চলছিল,
রাঠোর কর্পোরেশনের ভবিষ্যৎ এখন নিশ্চিতভাবে শেষ। কোম্পানির শেয়ার ক্রমাগত পড়ছিল, বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং অফিসের ভেতরে গভীর নীরবতা বিরাজ করছিল। কিন্তু এই নীরবতার মাঝেও একজন ব্যক্তি ছিলেন যিনি এই খবর একদমই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ছিলেন রোহিত সেন। রোহিত বারবার সেই ফুটেজ দেখছিলেন, সেই বিস্ফোরণ, সেই জ্বলন্ত গাড়ি। কিন্তু তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, স্যার এভাবে চলে যেতে পারেন না। ঠিক তখনই কোম্পানির সিইও অভিজিৎ গুপ্তা তার কাছে এসে বললেন, রোহিত, আমাদের সত্যটা মেনে নিতে হবে। রোহিত তৎক্ষণাৎ বললেন, না স্যার, কোথাও একটা বড় গোলমাল আছে। স্যার যদি সত্যিই চলে গিয়ে থাকতেন তাহলে তার দেহটা কোথায়? অভিজিৎ কিছুটা অবাক হয়ে গেলেন। রোহিত ধীরে ধীরে বললেন, স্যার, আপনার মনে আছে আমরা আদিত্য স্যারের শরীরে নিরাপত্তার জন্য একটা ট্র্যাকার লাগিয়েছিলাম? অভিজিতের চোখ কপালে উঠল। কি সেই ট্র্যাকার কি এখনও সক্রিয়? রোহিত তৎক্ষণাৎ নিজের ল্যাপটপ খুললেন এবং স্ক্রিন দেখিয়ে বললেন, জি স্যার, সিগন্যাল খুব দুর্বল কিন্তু এখনও আসছে। ঘরের মধ্যে কয়েক মুহূর্তের জন্য পুরোপুরি নীরবতা নেমে এলো। অভিজিৎ নিচু স্বরে বললেন, তাহলে উনি বেঁচে আছেন। রোহিত মাথা নেড়ে সম্মতি জানালেন এবং সম্ভবত খুব বড় বিপদের মধ্যে রয়েছেন। ওদিকে দিল্লির এক জনশূন্য রাস্তায় একজন আহত ব্যক্তি মাটিতে পড়েছিলেন। তার জামাকাপড় ছেঁড়া, শরীরে আঘাতের চিহ্ন এবং মাথা থেকে রক্ত ঝরছিল। তিনি ধীরে ধীরে চোখ খুললেন, কিন্তু তার কিছুই মনে পড়ছিল না। আমি কে? তিনি নিজের মনে বিড়বিড় করে বললেন। ঠিক সেই সময় একটা গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ ব্রেক কষে গাড়িটা থেমে গেল। গাড়ি থেকে এক তরুণী আতঙ্কিত হয়ে বেরিয়ে এলো। সে ছিল শ্রেয়া মেহরা। শ্রেয়া একজন বুদ্ধিমতী এবং সাহসী মেয়ে ছিল, কিন্তু এই মুহূর্তে তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। ও নো! সে দৌড়ে সেই লোকটির কাছে চলে এলো। আপনি ঠিক আছেন তো? আমি আপনাকে দেখতে পাইনি। সে তৎক্ষণাৎ তাকে তোলার চেষ্টা করল। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ সাহস রাখুন। লোকটি দুর্বল গলায় বললেন, আমার কিছুই মনে পড়ছে না। আমি কে? কোথা থেকে এসেছি? শ্রেয়া অবাক হয়ে গেল। আপনার কিছুই মনে নেই? সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নিল। ঠিক আছে, আমি আপনাকে এখানে ফেলে যেতে পারি না। আমার বাড়ি খুব কাছেই। আমি আপনাকে সাহায্য করব। সে কোনো মতে তাকে নিজের গাড়িতে তুলে বাড়িতে নিয়ে এলো। বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে শ্রেয়ার মা রেগে উঠে বললেন, এ কে? আর একে বাড়িতে কেন নিয়ে এসেছিস? শ্রেয়া বলল, মা, আমার গাড়ির সঙ্গে ওর দুর্ঘটনা হয়েছে। আমি ওকে রাস্তায় এভাবে ফেলে আসতে পারতাম না। বাবাও রেগে গেলেন। আমরা নিজেরাই সমস্যায় আছি, আর তুই এক অচেনা লোককে বাড়িতে নিয়ে এলি? শ্রেয়া শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, মানবতা বলেও তো কিছু আছে। আমি ওকে আমার ঘরে রাখব এবং উনি সুস্থ হয়ে গেলে তখন ছেড়ে দেব। বাধ্য হয়ে তার বাবা মা চুপ করে গেলেন। ঘরের ভেতরে শ্রেয়া সেই লোকটির ক্ষতস্থান পরিষ্কার করছিল। আপনার নাম কি? সে জিজ্ঞাসা করল। লোকটি ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, আমি জানি না। ঘর পরিবার কিছু মনে আছে? না, শুধু এটুকু জানি যে আমার খুব খিদে পেয়েছে। শ্রেয়ার চোখে দয়া ভরে উঠল। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। যতক্ষণ না আপনার স্মৃতি ফিরে আসে, আপনি এখানে নিরাপদে থাকবেন। সে তাকে খাবার দিল এবং বিশ্রাম নিতে বলল। কিন্তু শ্রেয়ার নিজের জীবনও মোটেই সহজ ছিল না। নিচের হলে তার বাবা মা আবার কথা বলছিলেন। এখন আর অনেক হয়েছে। 10 দিন পর শ্রেয়ার বিয়ে বিবেক মালহোত্রার সঙ্গে ঠিক হয়ে গেছে। যদি এই বিয়ে না হয় তাহলে আমরা শেষ হয়ে যাব। আসলে বিবেক মালহোত্রা একজন প্রভাবশালী কিন্তু অত্যন্ত বিপজ্জনক ব্যবসায়ী ছিলেন, যার ব্যবসা একেবারেই সৎ ছিল না। শ্রেয়া এই বিয়ের বিরোধী ছিল, কিন্তু তার বাবা মা বাধ্য হয়ে পড়েছিলেন। ওদিকে ঘরে সেই আহত লোকটি ঘুমিয়েছিলেন এবং তার হাতের আঙুলগুলো হালকা নড়ছিল, যেন তার শরীর তাকে মনে করিয়ে দিচ্ছিল যে তিনি কোনো সাধারণ মানুষ নন, বরং আদিত্য রাঠোর। শ্রেয়া মেহরার জীবন এখন এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছিল যেখানে প্রতিটি পথই তাকে ভয় দেখাচ্ছিল। একদিকে তার পরিবার ছিল, যারা তাকে বিবেক মালহোত্রার মতো বিপজ্জনক ব্যক্তির সঙ্গে বিয়ে করতে বাধ্য করছিল, এবং অন্যদিকে তার নিজের মন ছিল, যা এই সম্পর্ককে কখনোই মেনে নিতে পারছিল না। নিচের হলে তার বাবা মা বসেছিলেন। পরিবেশ ছিল ভারী। তার বাবা রেগে বললেন, এখন আর অনেক হয়েছে শ্রেয়া। আমরা বিবেক মালহোত্রার সঙ্গে সম্পর্ক পাকাপাকি করে দিয়েছি। ওর কোম্পানির সঙ্গে আমাদের মার্জার হবে। আমাদের সব ঋণ শেষ হয়ে যাবে। এই বিয়ে আমাদের জন্য খুবই জরুরি। শ্রেয়া রাগ এবং যন্ত্রণায় ভরা গলায় বলল, বাবা, আপনারা বুঝতে পারছেন না কেন? ওই লোকটা ঠিক নয়। ওর কাজকর্ম পরিষ্কার নয়। উনি মানুষকে ঠকান, ভুল পথে টাকা রোজগার করেন। আমি ওটে বিয়ে করব না। তার মা কাঁদতে কাঁদতে বললেন, বেবি, আমরা সব জানি, কিন্তু আমাদের কাছে আর কোনো রাস্তা নেই।
যদি এই বিয়ে না হয় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের বাড়ি, আমাদের কোম্পানি সব চলে যাবে। শ্রেয়ার চোখে জল এসে গেল। তাহলে কি আপনারা আমার জীবন বাজি রাখবেন? বাবা কড়া গলায় বললেন, আমরা তোর শত্রু নই, তোর ভালোর জন্যই ভাবছি, তুই আমাদের একমাত্র মেয়ে। শ্রেয়া ধীরে ধীরে বলল, যদি আপনারা আমাকে বাধ্য করেন তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ঘরের মধ্যে পুরোপুরি নীরবতা নেমে এলো। ওদিকে ওপরের ঘরে সেই অচেনা লোকটি বিছানায় বসেছিলেন। তার মুখে বিভ্রান্তি আর ভয় মিশেছিল। তার নিজের নামটাও মনে ছিল না। ঠিক তখনই শ্রেয়া ঘরে ঢুকল। তার হাতে খাবার ছিল। আপনি কিছু খেয়েছেন? সে জিজ্ঞাসা করল। লোকটি মাথা নেড়ে বললেন, না। শ্রেয়া তার পাশে বসল। দেখুন, আপনার এখন কিছুই মনে নেই, কিন্তু আপনি একা নন। যতক্ষণ না আপনার স্মৃতি ফিরে আসে, আমি আপনার পাশে আছি। লোকটি তার দিকে তাকালেন। আপনি আমার জন্য এত কেন করছেন? শ্রেয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো কারণ আমারও কোনো সাহায্যের দরকার। দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করল। সেই রাতে শ্রেয়া নিজের ঘরে একা বসে ভাবছিল, যদি আমি কিছু না করি তাহলে আমাকে বিবেককে বিয়ে করতে হবে এবং উনি আমার জীবনটা বরবাদ করে দেবেন। ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি এলো। সে ধীরে ধীরে নিজের মনে বলল, যদি আমি এই লোকটিকে বিয়ে করে নিই। সে নিজেই চমকে উঠল। ওর কিছুই মনে নেই, উনি আমাকে ক্ষতি করবেন না এবং মা বাবাও বিবেকের সঙ্গে সম্পর্ক ভেঙে দেবেন। তার বুক দ্রুত দপদপ করতে লাগল। আমি কি এত বড় সিদ্ধান্ত নিতে পারব? কিছুক্ষণ ভাবার পর সে সিদ্ধান্ত নিয়ে ফেলল। পরদিন সকালে শ্রেয়া সেই লোকটির কাছে গেল। আমার আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে। লোকটি তার দিকে তাকালেন। শ্রেয়া সরাসরি বলল, আপনি কি আমাকে বিয়ে করবেন? লোকটি অবাক হয়ে গেলেন। বিয়ে? কিন্তু আমি তো নিজেই জানি না আমি কে। শ্রেয়া দ্রুত বলল, আমি জানি, কিন্তু আমি কথা দিচ্ছি, যতক্ষণ না আপনার সবকিছু মনে পড়ছে আমি আপনার সঙ্গে থাকব, আপনার যত্ন নেব। তার চোখে জল এসে গেল। আমার কাছে আর কোনো রাস্তা নেই। যদি আমি এটা না করি তাহলে আমার বিয়ে একজন ভুল মানুষের সঙ্গে হয়ে যাবে। কয়েক মুহূর্ত দুজনেই চুপ করে রইলেন। তারপর সেই লোকটি ধীরে ধীরে বললেন, যদি তুমি বলছো তাহলে আমি হ্যাঁ বলছি। শ্রেয়ার চোখে স্বস্তি ফুটে উঠল। থ্যাংক ইউ, সত্যি থ্যাংক ইউ। কিছুক্ষণ পরেই দুজনে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। শ্রেয়া নিজের গাড়ি নিলেন এবং সরাসরি সিটি সিভিল কোর্টে পৌঁছে গেলেন। সেখানে আগে থেকেই তার দুই বন্ধু সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন। সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গেল। ফর্ম ভরা হলো, সই হল এবং কয়েক মিনিটের মধ্যেই বিচারক বললেন, এখন আপনারা দুজন আইনত স্বামী স্ত্রী। শ্রেয়া সেই লোকটির দিকে তাকিয়ে হালকা হাসলেন। এখন আপনি আমার স্বামী এবং আমি আপনার স্ত্রী। যখন তারা বাড়ি ফিরলেন তখন একটা ঝড় তাদের জন্য অপেক্ষা করছিল। এটা কি করলি তুই? তার বাবার রাগে চিৎকার করে উঠলেন। শ্রেয়া শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমি বিয়ে করে নিয়েছি। একে। তার মা চমকে উঠলেন। তুই এক অচেনা লোককে বিয়ে করলি? বাবা রেগে বললেন, হ্যাঁ, এবং আমি এই সিদ্ধান্ত বদলাব না। শ্রেয়া পরিষ্কারভাবে জানিয়ে দিল। বাবা রেগে বললেন, তাহলে আজ থেকে এই বাড়ির সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই, বেরিয়ে যায় এখান থেকে। শ্রেয়ার চোখে জল ছিল, কিন্তু সে কিছু বলল না। সে নিজের ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে নিল এবং সেই লোকটির হাত ধরে বাইরে বেরিয়ে এলো। এখন সে একা ছিল, কিন্তু প্রথমবার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিয়েছিল। বাড়ি ছেড়ে বেরোনোর পর শ্রেয়া, মেহেরা এবং তার নতুন স্বামী ওই অচেনা লোকটি রাস্তায় দাঁড়িয়েছিলেন। তাদের কাছে কোনো থাকার জায়গা ছিল না, কোনো পরিকল্পনাও ছিল না। শ্রেয়া নিজের চোখের জল মুছে নিজেকে সামলে নিয়ে বলল, ভয় পেও না, আমরা সবকিছু সামলে নেব, আমি তো আছি। লোকটি চুপ করেছিলেন, তখনও তার কিছুই মনে পড়ছিল না, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত অস্বস্তি হচ্ছিল, যেন তার মন বারবার তাকে কিছু মনে করানোর চেষ্টা করছিল। দুজনে একটা ট্যাক্সি ভাড়া করে তাতে উঠে বসলেন। শ্রেয়া ড্রাইভারকে বললেন, ভাইয়া, আমাদের সামনের এলাকায় নিয়ে চলুন, যেখানে কোনো ছোট হোটেল পাওয়া যাবে। ট্যাক্সি ধীরে ধীরে এগিয়ে চলল, কিন্তু কয়েক মিনিট পরেই ড্রাইভারের আচরণ হঠাৎ বদলে গেল। সে রিয়ার মিররে তাকিয়ে এক অদ্ভুত হাসি দিল। শ্রেয়ার সন্দেহ হল, আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? ড্রাইভার কোনো উত্তর দিল না। শ্রেয়া আতঙ্কিত হয়ে বলল, গাড়ি থামান, এখনই গাড়ি থামান। কিন্তু ট্যাক্সির গতি আরও বেড়ে গেল। হঠাৎ গাড়িটা একটা নির্জন রাস্তার দিকে ঘুরে গেল। এটা কি করছো তুমি? শ্রেয়া চিৎকার করে উঠল। ড্রাইভার ঠান্ডা গলায় বলল, এখন চিৎকার করে কোনো লাভ নেই, যেখানে নিয়ে যাওয়ার কথা সেখানেই নিয়ে যাব। শ্রেয়ার বুক দ্রুত ধপধপ করতে লাগল। সে বুঝতে পারছিল এটা কোনো সাধারণ ড্রাইভার নয়। ঠিক তখনই সে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু লক করা ছিল। ওদিকে সেই লোকটি, যিনি শ্রেয়ার সঙ্গে ছিলেন, হঠাৎ অস্থির হয়ে উঠলেন।
তার মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়ে গেল। তিনি নিজের মাথা চেপে ধরে ঝুঁকে পড়লেন। কি হয়েছে? শ্রেয়া ভয় পেয়ে গেল। লোকটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বললেন, আমার কিছু মনে পড়ছে। হঠাৎ তার চোখের সামনে কিছু ফ্ল্যাশব্যাক আসতে শুরু করল। একটা বড় অফিস, মানুষজন তাকে স্যার বলে ডাকছে, রোহিত সেনের মুখ, এবং তারপর একটা গাড়ি, হাইওয়ে এবং প্রচণ্ড বিস্ফোরণ। তিনি জোরে চিৎকার করে উঠলেন, ব্লাস্ট! শ্রেয়া ভয় পেল। কি মনে পড়ল আপনার? লোকটি হাঁপাতে হাঁপাতে বললেন, আমি কোনো সাধারণ মানুষ নই। তার চোখে হঠাৎ একটা আলাদা উজ্জ্বলতা ফুটে উঠল। আমি আদিত্যা রাঠোর। শ্রেয়া কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না। কি? আদিত্য দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, রাঠোর কর্পোরেশনের মালিক। আমাকে মারার চেষ্টা করা হয়েছিল। শ্রেয়ার মাথায় সবকিছু ঘুরপাক খেতে লাগল। তাহলে আপনিই সেই যার মৃত্যুর খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছে? আদিত্য মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কিন্তু আমি জীবিত। ওদিকে রোহিত সেন নিজের টিমের সঙ্গে একটা লোকেশন ট্র্যাক করছিলেন। স্যার, সিগন্যাল ক্রমাগত নড়ছে এবং এখন খুব পরিষ্কার, একজন টেকনিক্যাল এক্সপার্ট বললেন। রোহিত তৎক্ষণাৎ বললেন, গাড়ি দাঁড় করো, আমাদের এখনই সেখানে পৌঁছতে হবে। অনেকগুলো গাড়ি দ্রুত ওই লোকেশনের দিকে এগোতে লাগল। এদিকে ট্যাক্সি হঠাৎ একটা নির্জন গুদামের কাছে থেমে গেল। ড্রাইভার গাড়ি থামালো এবং বাইরে কয়েকজন লোক আগে থেকেই দাঁড়িয়েছিল। দরজা খোলা হলো। দুজন লোক জোর করে শ্রেয়াকে বাইরে টেনে নিয়ে যেতে লাগল। ছাড়ো আমাকে! শ্রেয়া চিৎকার করল। আদিত্য ওঠার চেষ্টা করলেন, কিন্তু তার অবস্থা তখনও দুর্বল ছিল। একজন লোক তাকে ধাক্কা দিল। একে পরে দেখব, আগে মেয়েটাকে নিয়ে যাও। শ্রেয়াকে জোর করে ভেতরে নিয়ে যাওয়া হলো। আদিত্য মাটিতে পড়ে গেলেন, কিন্তু এবার তিনি আগের মতো দুর্বল ছিলেন না। তার চোখে রাগ জ্বলছিল এবং মস্তিষ্ক পুরোপুরি জেগে উঠেছিল। কয়েক মিনিটের মধ্যেই রোহিতের গাড়িগুলো সেখানে পৌঁছে গেল। স্যার, স্যার! রোহিত দৌড়ে আদিত্যের কাছে চলে এলেন। আদিত্য কোনো মতে চোখ খুললেন। রোহিত! রোহিতের চোখে জল এসে গেল। স্যার, আপনি বেঁচে আছেন? আদিত্য দুর্বল গলায় বললেন, শ্রেয়া ওকে নিয়ে গেছে। রোহিত তৎক্ষণাৎ টিমকে আদেশ দিলেন। মেডিকেল টিম দ্রুত আদিত্যকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে গেল। হাসপাতালে ডাক্তার বললেন, কন্ডিশন ক্রিটিক্যাল, হেড ইঞ্জুরি আছে, মেমোরি ওয়াস হয়েছিল, কিন্তু এখন ধীরে ধীরে রিকভার করছেন। রোহিত বাইরে দাঁড়িয়েছিলেন। তার মনে শুধু একটাই কথা ছিল, এখন খেলা ঘুরতে চলেছে, কারণ এখন আদিত্য রাঠোর ফিরে এসেছেন এবং এবার তিনি শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং প্রতিটি অপরাধীকে শেষ করার জন্য উঠে দাঁড়িয়েছেন। হাসপাতালের ঘরে হালকা আলো জ্বলছিল। মেশিনের শব্দের মাঝে আদিত্য রাঠোর ধীরে ধীরে জ্ঞান ধীরে পাচ্ছিলেন। মাথায় ব্যান্ডেজ ছিল, শরীর দুর্বল, কিন্তু তার চোখে এখন এক আলাদা আগুন জ্বলছিল। চোখ খুলতেই প্রথম যে নামটা তার ঠোঁটে এলো, শ্রেয়া। পাশে দাঁড়িয়ে থাকা রোহিত সেন তৎক্ষণাৎ এগিয়ে এলেন। স্যার, আপনি ঠিক আছেন? আমরা সবাই আপনার সঙ্গে আছি। আদিত্য ওঠার চেষ্টা করলেন। রোহিত, শ্রেয়া কোথায়? রোহিত কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, স্যার, আমরা জানতে পেরেছি ওকে বিবেক মলহোত্রার লোকেরা কিডন্যাপ করেছে এবং এতে কার্তিক রাঠোরও জড়িত। আদিত্যের চোখ লাল হয়ে উঠল। তাহলে এসব কার্তিকের খেলা ছিল? তিনি মুষ্টিবদ্ধ করলেন, এখন ও আমার ভাই নয়। রোহিত বললেন, স্যার, আমরা পুরো তথ্য বের করেছি। বিবেক মলহোত্রার ভিলায় শ্রেয়াকে রাখা হয়েছে, সিকিউরিটি খুবই টাইট। আদিত্য এক মুহূর্তও সময় নষ্ট না করে বললেন, গাড়ি বের করো, আমি নিজে যাব। কিন্তু স্যার, আপনার অবস্থা? আমি ঠিক আছি। আদিত্যের কণ্ঠস্বর গর্জে উঠল। আমার স্ত্রী সেখানে বিপদে আছে, আর আমি এখানে বসে থাকতে পারি না। রোহিত বুঝলেন, এখন আদিত্যকে কেউ থামাতে পারবে না। ওদিকে বিবেক মলহোত্রার আলিশান ভিলা, ভেতরে একটা বড় ঘরে শ্রেয়াকে বন্দি করে রাখা হয়েছিল। তার হাত কাঁপছিল, কিন্তু চোখে ভয়ের চেয়ে বেশি ছিল রাগ। ঠিক তখনই দরজা খুলল। বিবেক মলহোত্রা ভেতরে ঢুকলেন, মুখে এক অহংকারী হাসি। তাহলে অবশেষে আমার হবু কোণে এখানে এসে গেছে। শ্রেয়ার আগে বলল, আমি তোমার কেউ নই, আমি বিবাহিত। বিবেক হাসল, ওই ভিখারির সঙ্গে? উনি তো এতক্ষণে মরে গেছেন। শ্রেয়া চিৎকার করে বলল, চুপ করো, উনি বেঁচে আছেন এবং উনি আসবেন আমাকে নিতে। বিবেক কাছে এসে নিচুস্বরে বললেন, যদি উনি বেঁচেও থাকেন তাহলে আমি নিজে ওকে শেষ করে দেব। শ্রেয়া তার দিকে ঘৃণা ভরে তাকালেন। তোমাদের মতো লোকদের শেষ খুব খারাপ হয়। সেই মুহূর্তেই ভিলার বাইরে অনেকগুলো গাড়ি এসে থামল। দরজার সামনে দাঁড়িয়েছিলেন আদিত্য রাঠোর। তার সঙ্গে রোহিত এবং সিকিউরিটি টিম ছিল। আদিত্য একবার ভিলার দিকে তাকালেন এবং বললেন, আজ সব কিছু শেষ হয়ে যাবে। দরজা ভাঙ্গা হল।
ভেতরে ঢুকতেই সিকিউরিটি টিম গার্ডদের কাবু করতে শুরু করল। পুরো ভিলা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেল। ওপরের ঘরে শ্রেয়া বাইরের আওয়াজ শুনলেন, তার বুক ধপধপ করতে লাগল। ওরা কি এসে গেছে? হঠাৎ দরজা সজোরে খুলল এবং সামনে দাঁড়িয়েছিলেন আদিত্য রাঠোর। শ্রেয়ার চোখে জল এসে গেল। শ্রেয়া দৌড়ে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। আমার মনে হয়েছিল আমি আপনাকে হারিয়ে ফেলেছি। আদিত্য তাকে শক্ত করে ধরে বললেন, এখন আমি এসে গেছি, এখন কেউ তোমাকে ছুঁতেও পারবে না। তখনই পেছন থেকে তালি বাজানোর শব্দ এলো। বিবেক মালহোত্রা দাঁড়িয়েছিলেন এবং তার সঙ্গে ছিলেন কার্তিক রাঠোর। কার্তিক হাসতে হাসতে বললেন, বাহ, কি দৃশ্য, হিরোর এন্ট্রি। আদিত্য রাগে তার দিকে তাকালেন। কার্তিক, তুমি নিজের ভাইকেই মারার চেষ্টা করলে। কার্তিক হেসে বললেন, কারণ এসব আমার হওয়া উচিত ছিল। রাঠোর কর্পোরেশন, বাবার সব সম্পত্তি, কিন্তু সবকিছু তোমাকে দেওয়া হলো। আদিত্য কঠোর গলায় বললেন, তুমি শুধু আমাকে নয়, নিজের রক্তকেও ধোঁকা দিয়েছ। বিবেক মাঝখানে বললেন, অনেক হয়েছে ড্রামা, এখান থেকে কেউ বেঁচে ফিরবে না। তিনি তার গার্ডদের ইশারা করলেন, কিন্তু এবার আদিত্য তৈরি ছিলেন। তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন, পুলিশ আসছে এবং এবার তোমরা দুজনে বাঁচতে পারবে না। কার্তিকের মুখের হাসি মুহূর্তে উধাও হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ভেলায় পৌঁছে গেল। চারদিকে হুলুস্থুল পড়ে গেল। বিবেককে ধরা হলো। তার সব বেআইনি ব্যবসার প্রমাণ পুলিশের হাতে চলে এলো। তার দাপট এখন পুরোপুরি ভেঙে গেছে, কিন্তু আসল ধাক্কা তখনও বাকি ছিল। কার্তিক রাঠোর ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছিলেন। তার মুখে ভয় স্পষ্ট হয়ে উঠছিল। আদিত্য তার দিকে এগিয়ে গেলেন। কার্তিক, কেন করলে এসব? তার কণ্ঠে রাগের চেয়ে বেশি যন্ত্রণা ছিল। কার্তিক হাসার চেষ্টা করলেন, কিন্তু তার গলা কাঁপছিল। কারণ এসব আমার ছিল। রাঠোর কর্পোরেশন, এই সাম্রাজ্য আমার পাওয়া উচিত ছিল। আদিত্য শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, তোমার যা প্রয়োজন ছিল তা পরিশ্রম করে পেতে হতো, ধোঁকা দিয়ে নয়। কার্তিক চিৎকার করে বললেন, সব সময় তুমিই কেন? বাবার কাছেও তুমিই ঠিক ছিলে, পৃথিবীর কাছেও তুমিই ঠিক, আর আমি কি? কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তারপর আদিত্য বললেন, তুমি আমার ভাই ছিলে, কিন্তু আজ তুমি সেই সম্পর্ক নিজে শেষ করে দিলে। পুলিশ এগিয়ে এলো এবং কার্তিককে গ্রেপ্তার করতে শুরু করল। কার্তিক হঠাৎ এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে পালাতে লাগলেন। সবাই অবাক হয়ে গেল। তিনি সিঁড়ির দিকে দৌড়ালেন, ওপরে উঠলেন এবং ছাদের কিনারায় দাঁড়িয়ে গেলেন। নিচে পুলিশ এবং আদিত্য দাঁড়িয়েছিলেন। আদিত্য চিৎকার করে বললেন, কার্তিক, এই পথ বেছে নিও না, এখনও সবকিছু ঠিক হতে পারে। কার্তিকের চোখে জল ছিল, কিন্তু সেই সঙ্গে এক উন্মাদনাও। এখন আর কিছু ঠিক হতে পারে না। তিনি নিচু স্বরে বললেন, আমি হেরে গেছি আদিত্য, চিরকালের জন্য। এবং পরের মুহূর্তেই তিনি পেছনের দিকে পড়ে গেলেন। সবকিছু শেষ হয়ে গিয়েছিল। কয়েকদিন পর রাঠোর কর্পোরেশনে একটা বড় বোর্ড মিটিং ডাকা হলো। সমস্ত ডিরেক্টর, ইনভেস্টর এবং বড় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আদিত্য রাঠোর ভেতরে ঢুকলেন। পুরো হল উঠে দাঁড়াল। সবার চোখে সম্মান ঝলমল করছিল। আদিত্য শান্ত গলায় বললেন, যা ঘটেছিল তা শুধু একটা দুর্ঘটনা ছিল না, বরং একটা ষড়যন্ত্র ছিল, এবং আজ আমি আপনাদের সবার সামনে সত্যটা তুলে ধরছি। তিনি পুরো কাহিনী বললেন, বিস্ফোরণ, কার্তিকের ষড়যন্ত্র, বিবেক মালহোত্রার যোগসাজশ। সবাই অবাক হয়ে গেলেন। আদিত্য আরও বললেন, কিন্তু এখন সবকিছু শেষ হয়ে গেছে এবং রাঠোর কর্পোরেশন আবার নিজের সঠিক পথে চলবে। পুরো হল করতালিতে মুখরিত হয়ে উঠল। ওদিকে শ্রেয়া মেহরা একটা ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন। বাতাস তার চুলগুলোকে হালকা উড়িয়ে দিচ্ছিল। তার জীবন মাত্র কয়েক দিনের মধ্যে পুরোপুরি বদলে গিয়েছিল। ঠিক তখনই পেছন থেকে আদিত্য এলেন। কি ভাবছ? তিনি জিজ্ঞাসা করলেন। শ্রেয়া হাসলেন। শুধু এটাই যে জীবন কত অদ্ভুত হয়। যাকে আমি একজন অচেনা ভেবে বাড়িতে নিয়ে এসেছিলাম, সে আমার স্বামী বের হয়ে এলো, এবং এত বড় একজন মানুষ। আদিত্য হালকা হাসলেন। আর যে মেয়েটি আমাকে বাঁচিয়েছিল, সে আমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল। দুজনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর শ্রেয়া বললেন, এখন আগে কি হবে? আদিত্য তার দিকে তাকিয়ে বললেন, এখন এক নতুন শুরু। তিনি শ্রেয়ার হাত ধরে বললেন, এখন আর কোনো ভয় থাকবে না, কোনো ষড়যন্ত্র থাকবে না, শুধু আমরা দুজন। শ্রেয়ার চোখে খুশির জল এসে গেল। সেই দিনের পর রাঠোর কর্পোরেশন আবার দাঁড়িয়ে উঠল, আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে। আদিত্য রাঠোর এটা প্রমাণ করে দিলেন যে সত্যকে যতই চেপে রাখা হোক, একদিন তা সামনে চলে আসবেই। আর শ্রেয়া প্রমাণ করলেন যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহসের প্রয়োজন হয়, এবং সেই সাহসই জীবনকে বদলে দেয়। কাহিনী শেষ হয়, কিন্তু একটা শিক্ষা রেখে যায়।
ধোঁকা কখনো জিততে পারে না এবং সত্যের সাথী কখনো হারতে পারে না। এই কাহিনীর দ্বিতীয় বড় শিক্ষা হল সম্পর্কের আসল মূল্য বোঝা উচিত। পরিবার, বিশ্বাস এবং পাশে থাকা, এই জিনিসগুলো টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান। কার্তিক শুধু সম্পত্তির জন্য নিজের ভাইয়ের সঙ্গ ছেড়ে দিলেন এবং শেষে সবকিছু হারিয়ে ফেললেন, পরিবারও এবং জীবনও। অন্যদিকে আদিত্য এবং শ্রেয়ার সম্পর্ক বিশ্বাস ও সহযোগিতার ওপর গড়ে উঠেছিল, তাই প্রতিটি সমস্যার পরও তা আরও শক্তিশালী হয়েছে। এটা আমাদের শেখায় যে সত্যিকারের সম্পর্ক তারাই যারা কঠিন সময়েও পাশে থাকে। এছাড়া এই কাহিনী এটাও বলে যে কোনো মানুষকে তার বর্তমান অবস্থা দেখে বিচার করা উচিত নয়। যে লোকটিকে শ্রেয়া রাস্তায় আহত অবস্থায় পেয়েছিলেন, তিনি একজন বড় ব্যবসায়ী বেরিয়ে এলেন। তাই জীবনে কখনো কাউকে ছোট বা দুর্বল ভেবে অবহেলা করা উচিত নয়। প্রতিটি মানুষের নিজস্ব একটা কাহিনী থাকে এবং সময় এলে সেই কাহিনী সবকিছু বদলে দিতে পারে।